Hi everyone, welcome to Let's Improve YouTube channel. You're watching Toppers Top 2024 Genpass UG Toppers. We have three brilliant students and তোমরা যদি ওদের মার্কসটা শোনো then you will understand যে competition কতটা বেড়ে গেছে. So first রূপায়ণ ঘোষ আমাদের ও স্কোর করেছে 62.66 marks. And then comes Para Sultana scored 62.25. And then comes Shreya Kole. Shreya Kole scored 62.33. দেখছো কতটা কম্পিটিটিভ আমাদের এই পরীক্ষাটা আর এই পরীক্ষাটা প্রত্যেকটা পরীক্ষায় প্রচন্ড কম্পিটিটিভ হয়। তোমরা 2025 এ যারা প্রচন্ড টার্গেট প্রচন্ড একটা ডিটারমিনেশন নিয়ে পড়ছো এন্ড তোমরা প্রচন্ড পার্টিকুলার এই কলেজই চাই আর এই কলেজে এই ডিপার্টমেন্টটাই চাই বা পছন্দ মতন আমি যাতে কলেজ চুজ করতে পারি তার জন্য কিন্তু ভালো মার্কস আর সামনের দিকে র্যাঙ্ক হওয়া কিন্তু খুবই দরকার ইজন্ট ইট? তো এই জন্য আমরা তিনজনকে একসঙ্গে করেছি। সো লেটস স্টার্ট টুডেজ ইন্টারভিউ। জানা যাক এরাদের স্ট্র্যাটেজি কি ছিল এন্ড তোমাদের জন্য এরা কি কি টিপস রাখতে চলেছে। সো লেটস স্টার্ট উইথ রূপায়ণ ঘোষ। রূপায়ণ, ফার্স্ট অফ অল বিগ কংগ্রাচুলেশনস টু ইউ এন্ড ইউর ফ্যামিলি on achieving this great result. কেমন থ্যাংক লাগছে ইউ ম্যাম। ফ্যামিলির কি রিয়াকশন এন্ড হোয়াট দে আর সেইং? আমার তো খুবই ভালো লাগছে আর বাড়িতে খুব ভালো মহল এখন কেননা একটা ভালো র্যাঙ্ক অ্যাচিভ করেছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তোমার র্যাঙ্ক হচ্ছে 307, তাই তো রূপায়ণ? হ্যাঁ। হুম। ওকে। সো তুমি এইচএস কবে দিয়েছো? আমি এই বছরই দিয়েছি 2024-এ এইচএস। আচ্ছা, আর তুমি শুধু কি জেন পাস এক্সাম দিয়েছো নাকি অন্য কোনো এক্সামও অ্যাটেম্প্ট করেছো? আমি জেএমপাসের সাথে সাথে যেই মেন্স নিট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট সবই দিয়েছিলাম। আর আচ্ছা, ওর মধ্যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টটা আমার র্যাঙ্ক আছে 7942 জিএমআর যেটা। তো ওইটা 7942 দিয়ে জিএমআই। আমি, হ্যাঁ ওইটাতে আমি কাউন্সিলিং বসেছিলাম, তো ওটা যে টেকনোমেন্স সল্ট লেকের ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টটা পেয়েছি। তো আইটি তে তুমি ওটাতে ভর্তি খুব হয়ে গেছো অ্যাডমিশন, তাহলে? হ্যাঁ ভর্তি হয়ে গেছি। তুমি কি ওটা নিয়ে পার্সিউ করবে? হ্যাঁ আমি ওইটাতেই পার্সু করবো। ওটা অ্যাডমিশন নিয়ে নিয়েছি কমপ্লিটলি। ওটার ক্লাসও শুরু হয়ে গেছে অলরেডি, আচ্ছা, জয়েন করে গেছি। কেমন লাগছে তাহলে ওখানে টেকনোতে ক্লাস করতে? ওইখানে তো খুবই ভালো মহল, মানে বন্ধু খুব ভালো, ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, খুবই সবারই র্যাঙ্ক কাছাকাছি আমার আচ্ছা, কাছাকাছি। তো টিচাররা খুব ফ্রেন্ডলি এখানে। তো স্টার্টিং ভালোই হচ্ছে আমার। আচ্ছা, তুমি কি মানে আগাগোড়াই কি তুমি এই টেকনিক্যাল মানে এই ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাচ্ছিলে? না ঠিক আমার মানে মেনলি ইচ্ছে ছিল নিটের দিকে যাওয়ার, কিন্তু নিটটা এই বছর হয়নি। ওই আচ্ছা, জন্য মেনলি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টটা দিয়েছিলাম, তো ওটা র্যাঙ্ক ভালো ছিল বলে ওইদিকে চলে গেছে এরকম। আচ্ছা, ওকে ওকে, নাইস। এন্ড এটা তো মানে মানে প্রত্যেকটা পরীক্ষায় তোমার টার্গেট ছিল নিট, কিন্তু বাদ বাকি তুমি আর কি তোমার একটা ব্যাকআপ প্ল্যানের মতন ছিল? হ্যাঁ। আচ্ছা, ওকে, all right. Let's go to Farah Sultana now. Farah, congratulations to you and your family on achieving 331 rank, right? You're mute. Thank you, ma'am. Welcome. And how is your family feeling right now? Now everyone is very happy. My family, my relatives, parents supported me, and they are like very happy and very proud of me. Okay. And when did you pass HS? I passed in my high secondary in 2021. Then I prepared for 2020? 22. 22. Okay. 2022. Then I prepared for new teaching, and unfortunately I failed 2 times. So I take me Intas usually as a backup plan, and then I'm thinking about pursuing on this line. Okay. So two times you attempted and you couldn't uh, Clear this. Couldn't clear okay, for couldn't MBBS. clear. Okay. And Genpass Vijay was your backup plan. And it's nice you scored 331 rank and 62 point, how much? 25, right? In Genpass. So what are you targeting now? Are you looking for BSc nursing or you want to pursue paramedical? As a girl student, I think BSc nursing has more opportunistic to girl students. Okay. So prefer BSc nursing. So this year you want Paramedical, to, so this year you'll take admission in BSc nursing, right?
Hopefully. Hopefully means you are Yes, still yes. thinking? No, yes, yes, I will take admission. Acha, okay. All right. Shreya Kola, it's your turn now. Congratulations to you and Thank your you, ma'am. family on achieving 325 rank. So, how are you Yes, feeling? ma'am. আমি খুব খুশি, আমার সাথে আমার ফ্যামিলি, আমার টিচাররা প্রত্যেকেই খুব খুশি। আচ্ছা। সো তুমি এইচএস কবে দিয়েছো? আমি 2023-এ এইচএস ক্লিয়ার করেছি। 2023-এ। And in this 1 year you were taking preparation, right? কি কি কোনটার ইয়েস ম্যাম। প্রিপারেশন করছিলে তুমি? ম্যাম আমি এইমস বিএসসির জন্য প্রিপেয়ার হয়েছিলাম, বাট আচ্ছা, পরীক্ষা সেরকম ভালো হয়নি। আচ্ছা, 10,000-এর মতো র্যাঙ্ক এসেছিল। তো হুম, বিএসসিটার জন্য হয়েছে প্রিপেয়ার, আর এএনএম জিএনএমও দিয়েছি, আর আচ্ছা। বিএসসিটা হয়ে গেছে। এবার কি তুমি বিএসসি নিয়ে হবে? হ্যাঁ ম্যাম, বিএসসি বিএসসি নিয়ে। নিয়ে হবে। আচ্ছা, ওকে। সো শ্রেয়ার থেকেই স্টার্ট করি। শ্রেয়া তুমি বললে তুমি বিএসসি নিয়ে এগোবে, তাহলে টেল মি যে তোমার প্রেফারেন্স কি, কোন কলেজ? প্রেফারেন্সে আমার বাড়ির সামনে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হবে, তো আমি ওখানেই ফার্স্ট চয়েস ওখানেই দেবো। তারপর বাকি আছে, সামনে যে কলেজগুলো থাকবে সেগুলো প্রেফারেন্স অনুযায়ী দেবো, মানে আমি বাড়ির বাঁকুড়াটাই কাছাকাছি? ফার্স্ট চয়েস। হুম। আচ্ছা, ওকে, ওকে, নাইস। Okay, Rupine, what about you? Rupine, oh, you have taken admission already in Techno, right? আমি এখনো Yes, ভেবে ma'am. যাচ্ছি যে তুমি হয়তো জেনপাস নিয়ে এগোবে। না, না, ওকে। And Para, what about you? Which are your preference, college preferences? College preference, I think Kolkata, College of Kolkata are very nice and they are under NIRF ranking, so I would go for SSKM or CMC. SSKM or SAMES? Okay, okay. And you want to pursue BSc nursing, right? Obviously. Okay. So let's start with Rupine. Rupine, তুমি আমাকে বলো যে তুমি এই বছরই এইচএস দিয়েছো ফার্স্ট অফ অল, অ্যান্ড হুম, তুমি ডাব্লিউবিজেই দিয়েছো, জেইইউ দিয়েছো, তাহলে হ্যাঁ, দেখতে গেলে কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ম্যাথস খুব স্ট্রং হতে লাগে এই তিনটে সাবজেক্টের জন্য। আর একটা ভালো গ্রিপ তো থাকতেই লাগে। সো হ্যাঁ। তুমি বলো যে তোমার কি এগুলোতে মানে হাউ ডিড ইউ ট্যাকেল, তুমি কি আগাগোড়া এগুলোতে খুব ভালোবাসতে, নাকি you eventually with time you um, just practice the subjects and you have a grip on it? কোনটা? মানে আমার প্রথম যে মানে খুব ভালো লাগছে এরকম কোনো ব্যাপার ছিল না, কিন্তু আচ্ছা, মানে উইথ দ্য পাসিং অফ টাইম ক্লাস 10 দিয়ে আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়েছিল সায়েন্সের সাবজেক্ট গুলো। তো তারপর আচ্ছা, 10 ভালো গেছিল, হুম, হুম, 89.28% এসেছিল ওয়েস্ট বেঙ্গল হুম, বোর্ডে। হুম, হুম, তারপরে এবার 12 দিলাম, 12ও 85.8% এসেছিল। আচ্ছা, ওইটাতে মানে এখান থেকে মানে ম্যাথস, ফিজিক্স, তারপরে বায়ো আর কেমিস্ট্রি, চারটে সাবজেক্টই মানে প্রতিদিন রেগুলারলি পড়তাম। ওইটা আচ্ছা। কনসিস্টেন্সি রাখতাম প্রতিদিন, তো ওইখান থেকে আমার চারটে সাবজেক্টই ইকুয়াল ইম্পর্টেন্স দিয়েছিলাম। তার জন্য এক্সেল হয়ে গেছে সবদিকে। So this is a very important point, my aspirants who you are watching. এই যে কথাটা রূপায়ণ বললো যে কনসিস্টেন্ট ছিল, যে ও যেটাই করতো ও এভরি টাইম ওটাকে দেখে দেখে করতো। মানে কনসিস্টেন্ট থাকা, প্রত্যেকদিন শোয়িং আপ, প্রত্যেকদিন করাটা হচ্ছে মূল মন্ত্রা বেসিক্যালি। যে এটাতেই ইয়ে করা যায় যে কেউ একজন ফিজিক্সে ভালো বা কেউ একজন কেমিস্ট্রিতে খুব ভালো ভালো তখন তার প্রত্যেকদিন সেটাকে নিয়ে সে চর্চা করছে, তো সেই প্রত্যেকদিন চর্চায় থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো রূপায়ণ, তুমি যেহেতু ফ্রেশার, ফার্স্ট অ্যাটেম্পটেই তুমি জেনপাসও ক্লিয়ার করেছো আর তুমি ডাব্লিউবিজেও ক্লিয়ার করেছো, তাই তো? তো হোয়াট হ্যাঁ। ওয়ার ইউর প্রিপারেশন স্ট্র্যাটেজি? আহ, আমি মানে 11 দিয়ে মানে প্রথম যে একদম নিট ওরিয়েন্টেডই পড়া শুরু করেছিলাম, মানে আচ্ছা, পিওয়াইকিউ দিয়ে আস্তে আস্তে শুরু করেছিলাম। তারপরে হুম, হুম, ওই যে 11 ওই থেকেই? জয়েন্ট মানে হ্যাঁ 11 দিয়ে শুরু করেছিলাম, কিন্তু মানে পার্টিকুলার কোনো কোচিং কিছু নিইনি। তো ওইটা আস্তে আস্তে বোঝা শুরু হয়েছিল মানে যখন 12-এ উঠেছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডই ছিল, তো আস্তে বুঝলাম না যে এবার প্রিপারেশনটা আস্তে আস্তে ভালো করতে হবে। তো হুম, হুম, ওইখান থেকে হুম, আস্তে আস্তে আরো রেগুলারলি একটু একটু করে মানে ছোট ছোট শর্ট টেস্ট দেওয়া শুরু করেছিলাম, মানে দুটো তিনটে চ্যাপ্টার রেগুলারলি। রেগুলারলি না, মানে এক সপ্তাহ দু সপ্তাহ ছাড়া ছাড়া এক্সাম দিতাম বাড়িতে বসেই সেলফ স্টাডি করে। তো ওকে, ওইখানটা আস্তে আস্তে প্রিপারেশনটা আস্তে আস্তে ওটা শুরু হলো। তো হুম, কিন্তু তারপরে যত দিন যাচ্ছে তখন আবার বোর্ড চলে এসেছিল, কাছাকাছি চলে এলো। তো হুম, হুম, বোর্ডসের সময়টা আবার বোর্ডসের জন্য পুরোপুরি প্রিপারেশন নিয়ে বোর্ডসটা দিলাম। তারপরে তারপরে আরো যত ওয়েস্ট বেঙ্গল জয়েন্টটা জেনপাস যত কাছে এলো বা নিট কাছে এলো তখন মানে পুরোপুরি যত পারতাম এমসিকিউ বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করতাম। মানে
ওইখানে পিওয়াইকিউ, তারপরে আরো মক টেস্ট যে সিরিজ গুলো থাকতো অনেক জায়গাতেই থাকে, ওই জায়গায় এক্সাম গুলো রেগুলারলি কাইন্ড অফ দেওয়ার চেষ্টা করতাম, মানে মিনিমাম প্রতিদিন একটা থেকে দুটো করে মিনিমাম পেপার দেওয়ার চেষ্টা করতাম আর রিভিশন আচ্ছা, করতাম রেগুলারলি। মানে প্রত্যেকদিন একটা দুটো করে তুমি পেপার সলভ করতে, তাই তো? আচ্ছা, হ্যাঁ। তো সেটা তোমাকে ডেফিনেটলি মানে হেল্প তো করেইছে। হুম। আচ্ছা, ওকে। রুকমিন, স্ট্রংগেস্ট সাবজেক্ট কোনটা, যেটাতে তুমি খুব তোমার আমার একদম 100% গ্রিপ, যেটা তুমি বলতে পারো? বায়ো ছিল, বায়োলজি। বায়োলজি ছিল। হ্যাঁ। ওকে। অ্যান্ড পিসিএম এ? পিসিএম এ ফিজিক্স ছিল সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ফিজিক্স ছিল। আচ্ছা, ওকে। All right, let's go to Farha now. Farha, you tell me, which is your strongest subject? ম্যাম বায়োলজি। Biology. Okay. And আমার হ্যাঁ, বলো। এইচএসের সময় পিসিএমবি চারটেই ছিল, মানে চারটেই ছিল আমাদের থেকে। তো আমার স্ট্রংগেস্ট সবসময় বায়োলজি ছিল, আর কেমিস্ট্রিও সবচেয়ে ভালো। আচ্ছা, কেমিস্ট্রিও ভালো লাগতো, তাই তো? তুমি জেন পাসে তাহলে বায়োলজি তুমি কয়টা অ্যাটেম্প্ট করেছো 25-এ? 25-এ আমি 23 স্কোর করেছি। 25-এ 23, আচ্ছা, ওকে। অ্যান্ড কেমিস্ট্রিতেও তুমি করতে পেরেছো, মানে আচ্ছা, ওকে। And then comes the English and logical reasoning of the Gen Pass. তো সেখানে তুমি কি করেছো, যে ইংলিশ এন্ড লজিক্যাল রিজনিং এর জন্য? লজিক্যাল রিজনিং তো সম্পূর্ণটাই লেস ইমপ্রুভ থেকে আমি করেছিলাম। ইমরুল স্যার যত সম্ভব ইমরুল আমার। স্যার, হ্যাঁ হ্যাঁ, ব্রহ্মাস্ত্র সিরিজ, হ্যাঁ। তো, আমি 20-তে 19 স্কোর করেছি। আচ্ছা, আর ইংলিশে, হোয়াট অ্যাবাউট ইংলিশ? ইংলিশটা আপনার কাছ থেকে করতাম, যত আপনার সিরিজ গুলো সব 0 to দেখে hero। গেছি। আহ, তো ইংলিশে খুব একটা ভালো আসেনি, 13 এসেছিল 20। 13। আচ্ছা, ওকে। তো বেসিক্যালি তোমার যে পিসিবি যে সাবজেক্ট গুলো, যেগুলো কি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, তোমার বেসিক্যালি মার্কস ওখান থেকেই এসছে, অ্যান্ড লজিক্যাল রিজনিং এর থেকে বাকি। আচ্ছা, ওকে। শ্রেয়া, তুমি বলো এবার। শ্রেয়া, তোমার প্রিপারেশনটার মধ্যে ভাবো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলোর মধ্যে তোমার স্ট্রংগেস্ট কোনটা? স্ট্রংগেস্ট ছিল আমার বায়ো আর কেমিস্ট্রি। সেম। আচ্ছা, ওকে। ফিজিক্সটা, ওর সাথে আমার অনেকটা স্টোরি ম্যাচ করে, আমারও সেম সেম ওরকমই হয়েছে। ফিজিক্সটা ওকে। ঠিকঠাক লাগতো, বাট এক্সামের আগে যে মক টেস্ট গুলো দিচ্ছিলাম সেখানেও মোটামুটি হচ্ছিল, বাট কোয়েশ্চেন দেখে অনেকটাই ঘাবড়ে গেছিলাম ফিজিক্সের। ফার্স্টেই হ্যাঁ ফিজিক্স ছিল, হ্যাঁ। তার জন্য ফার্স্ট পেপার ভালো গেছে। ফার্স্ট দুটো কোয়েশ্চেন ছিল, ও দুটো ফার্স্টে অ্যাটেম্প্ট হয়েছে, ঠিক হয়েছে, বাট পরের পেজ থেকে কোয়েশ্চেন গুলো একটু ট্রিকি ছিল, তো হুম একটু হুম। ভুল হয়েছে ফিজিক্স। বাকি কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি যতগুলো করেছি একটাও নেগেটিভে যায়নি। অ্যান্ড ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং? হ্যাঁ, ইংলিশটা একটু ব্যাপার আছে, মানে আমি তো ভেবেছিলাম যে এইমস নার্সিং এর জন্যই প্রিপেয়ার হচ্ছিলাম পুরোপুরি, আমার ড্রিম কলেজে ছিল এইমস কল্যাণী। তো আচ্ছা। ওখানে চারটেই সাবজেক্ট ছিল, হ্যাঁ, পিসিবি, আর ওখানে এক্সট্রা জেনারেল নলেজ ছিল। জেনারেল নলেজ, হ্যাঁ। তো আমার এক্সাম ছিল 8 জুন এইমস এর, আর এই বিএসসি ছিল 30 জুন। তো মাঝে ইংলিশটা আমি পড়িনি বলতে গেলে, এই আচ্ছা, মাঝে কিছুদিন ছিল, ওটাতে শুধু রিভাইজ করেছি, মক টেস্ট দিয়েছি। আর ইংলিশটা আপনার কাছ থেকে লেটস ইমপ্রুভ থেকেই করার চেষ্টা করেছিলাম পুরোটা, আপনি যে ক্লাসগুলো করাতেন লাস্টে শুধু কোয়েশ্চেন প্র্যাকটিস, ওগুলোই করে গেছিলাম। ওকে ওকে। অল রাইট। তো শ্রেয়া, টেল মি, out of 10 how much would you like to rate 2024 Genpass UG paper? ম্যাম অবভিয়াসলি 8, ভালো ছিল। আচ্ছা, ফিজিক্স টাফ ছিল, তাই তো? ফিজিক্স টাফ ছিল, মানে ঠিকঠাকই ছিল, আমার একটু ভুল হয়ে গেছিল। ওকে। অল রাইট, লেটস টক টু রূপায়ণ। রূপায়ণ, তুমি বলো, out of 10 how much would you like to rate 2024 Genpass UG paper? 8.5। 8.5। আচ্ছা, তোমার তো ফিজিক্সটা ইজি লেগেছে নিশ্চয়ই? হ্যাঁ, মানে এখানে হ্যাঁ, সোজা কোশ্চেন ছিল অনেকই, তো ওইগুলো অ্যাটেন্ড করে এখান থেকে স্কোর চলে এসছে। কিন্তু ওই কাইন্ড অফ। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু আমাদেরকে বলেছে তাদের ফিজিক্সটা প্রচন্ড টাফ লেগেছে। এবার ডিপেন্ড করছে, যাদের ফিজিক্স খুব পছন্দের, ফিজিক্স খুব সলভ করতে পারছে, ইজিলি হচ্ছে, তাদের কাছে ফিজিক্সটা হয়তো ইজি হবে, তাই না? হুম। আচ্ছা হ্যাঁ। রূপায়ণ, জেনপাস এক্সামের জন্য বলো যে তুমি
ইংলিশ এন্ড লজিক্যাল রিজনিং কি আলাদা করে প্রিপেয়ার করতে? কেন কি তুমি বলছিলে যে তুমি নিট, তারপরে হচ্ছে ডাব্লিউবিজেই, জেই মেইনস, এগুলোর জন্য তুমি পড়ছিলে। তো এখানে ইংলিশ এন্ড লজিক্যাল রিজনিং nowhere it comes, right? So how did you হ্যাঁ, prepare for জেনপাস ইউজি? তুমি কি আদৌ প্রিপেয়ার করেছিলে কিনা? আমি তো মানে বোর্ডসের সময় তো ইংলিশ ছিল, তো এখান থেকে গ্রামাটিক্যাল তো কিছু কনসেপ্ট ছিল, মানে ভয়েস চেঞ্জ, ট্রান্সলেশন হ্যাঁ, বা অবভিয়াসলি, স্প্লিটিং, 12-এ, হ্যাঁ। ওইগুলো দিয়ে ওইখান থেকে খানিকটা কভার আপ হয়ে গেছিল। আর তারপরে নিট শেষ হয়ে যাওয়ার পরে তো আপনাদের যে ক্লাসেস গুলো হতো বা মক মারাথন যেগুলো হতো, তো ওইখান দিয়ে আপনাদের ভিডিও গুলো দেখেছিলাম লজিক্যাল রিজনিং ইংলিশের। তো ওইখান থেকে অনেকটাই বেনিফিট পেয়েছিলাম এখানে। ওইখান থেকে প্র্যাকটিস করেছিলাম আর কি। আচ্ছা, আচ্ছা, ওকে। ফারাহ, how much would you like to rate 2024 JNPAS UG paper? The paper was good. The paper was moderate, and I would like to rate 8 out of 10. How much? Please be louder a little bit. I would like to rate 8 out of 10. The paper 8 was out good of and moderate. আচ্ছা, ওকে। সো 2023 এর পেপার তুমি সলভ করেছো নিশ্চয়ই, পারা? হ্যাঁ, আমি প্রিভিয়াস সবগুলোই সলভ করেছিলাম। আর আচ্ছা, সত্যি কথা বলতে গেলে নিটের জন্য প্রিপারেশন করেছিলাম, তারপরে আর তেমন ভাবে করা হয়নি, তখনই সবগুলো করেছিলাম। আচ্ছা, ওকে, ওকে। সো শ্রেয়া, নাও লেটস কাম টু ইউ। আমাদেরকে বলো যে তোমার এক্সামের যে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা, যেরকম কি আম, তুমি বলে যে এইমস এর টাইম, এইমস নার্সিং আর এটার টাইমের মধ্যে খুব কম টাইমই রয়েছিল, তাই তো? তো তুমি এক্সামের তুমি হ্যাঁ, কিছু ট্রিক্স বা তুমি এরকম কিছু প্ল্যান করেছিলে, যেটা আমি এইভাবে কোয়েশ্চেন পেপারটাকে অ্যাটেম্প্ট করব, বা কোনো স্ট্র্যাটেজি ছিল হ্যাঁ তোমার? ম্যাম, মানে আমার এই 8 তারিখের আগে তো পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেছিল এমস এর জন্য। হুম, হুম, তো বাকি এমস পরীক্ষাটাও ভালো হয়েছিল, বাট ওখানে রুলস রেগুলেশন না অনেক রকম আলাদা। ওখানে কোনো অ্যান্সার কি রিলিজ করা হয় না, হুম, হুম, কোয়েশ্চেনও হুম। ওখানে দেখায় না যে কি হবে, তো বুঝতে পারিনি কিভাবে নাম্বারটা পেয়েছি। তো বাকি কোয়েশ্চেন আমার মানে পুরো সিলেবাস কমপ্লিট ছিল। আর ইংলিশটার জন্য একটু চাপ দিয়েছিলাম, কারণ ইংলিশটা না হলে তো 20 মার্কস ওখান থেকে আছে। হ্যাঁ, হ্যাঁ। ইংলিশটা একটু বেশি টাইম দিয়েছিলাম। আর বাকি সব সাবজেক্টের জন্য শুধু প্র্যাকটিস আর কোয়েশ্চেন কোয়েশ্চেন প্র্যাকটিসই করতাম। না, আমি জিজ্ঞাসা করছি যে তুমি এক্সাম হলের জন্য, মানে তুমি যখন এক্সামটা দিতে যাচ্ছ, তখন কি তোমার মানে হ্যাঁ, তখন তুমি কি কি জিনিস আর কি বুঝে শুনে করেছো, বা কোনটার পর কোনটা, কোন সাবজেক্টটা আগে করব, ওএমআর শিট ফিল করব কিভাবে, সেগুলো তুমি কিভাবে করেছো? ফার্স্টে কোয়েশ্চেন পেপার ফিজিক্সটা ছিল, তো ফিজিক্সের ফার্স্টে দুটো কোয়েশ্চেনই সহজ লেগেছিল, দুটো সলভ করে দিয়েছিলাম। তো তারপর যখন পেজ উল্টাচ্ছি হচ্ছে না, তো আমি ডাইরেক্টলি চলে গেছি বায়োলজি। আচ্ছা, ইউ বায়োলজি ডিডন্ট ওয়েস্ট টাইম। সবই হয়েছে। হ্যাঁ, বায়োলজিতে সবই পেরেছি। ওখানে আমি দুটো ছেড়েছিলাম, আমার একটু ডাউট লাগছিল, তো ওগুলো অ্যাটেম্প্ট করিনি আমি। বায়োলজি কমপ্লিট হওয়ার পর আমি ডাইরেক্ট চলে গেছি লজিক্যাল রিজনিং। আচ্ছা, কারণ আমি জানতাম যে ওগুলো আমার ভুল হওয়ার চান্স মানে খুবই কম আছে। আর লজিক্যাল রিজনিং খুবই সহজ এসেছিল এবার, তো ওখানেও ঠিকই হয়েছে সবগুলোই। তারপর আমি এসেছি কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি আমার স্কোরিং সাবজেক্ট আছে, আমি পারি কেমিস্ট্রি মোটামুটি। তো ওখানে কেমিস্ট্রিও হয়ে গেছে ঠিকঠাক, কেমিস্ট্রি অ্যাটেম্প্ট ভালোই করেছি। তারপর এসেছি ফিজিক্সে, তো ফিজিক্সে হয়নি। বাকি যেগুলো করেছি সেগুলো ভুল হয়ে গেছে। দেন লাস্ট গেছি আমি ইংলিশ। আচ্ছা, ওকে, ওকে, অলরাইট। এন্ড তুমি কিভাবে ওএমআর শিট ফিল করেছো, বাবল ফিলিংটা কিভাবে করেছো, ওটা কি সাবজেক্ট কমপ্লিট করে এক একটা, তারপরে? হ্যাঁ, ইয়েস ম্যাম, এক একটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, আমি করে যাচ্ছি। আচ্ছা, এটাও কিন্তু আমরা পরীক্ষার আগে 2024 পরীক্ষার আগে কিন্তু ভিডিওতে আমরা এটা মেনশন করেছিলাম যে মোস্ট অফ দ্য হ্যাঁ, স্টুডেন্টস এটা আপনারা কিন্তু সবার। স্ট্র্যাটেজি বলে দিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ। হুম। ওই ওএমআর শিট ফিলিং, ওই স্ট্র্যাটেজি ভিডিওতে, যে এটা সবার থেকে সেফেস্ট এন্ড বেস্ট ওয়ে টু ফিল দা ওএমআর শিট। যদিও বা অনেক স্টুডেন্টরা, ইভেন টপার্সরা অন্য কথাও বলেছে যে অনেকে আছে যারা 100 মার্কস পেপার সলভ করার মানে 100 কোয়েশ্চেন্স সলভ করার পর ওরা সলভ করার পর ওরা ওএমআর ম্যাম শিটে ওটা অনেক রিস্কি হয়ে যায়, এবার একটা রিস্কি দুটো হয়ে যায়। কোয়েশ্চেন ছাড়া যাবে, তখন অসুবিধা হয়ে যায়। আর একটা সময় ভাবো, যদি কোনো একটা কোয়েশ্চেন নাম্বারের তুমি অন্য একটা মার্ক করে দিলে, তার পরের গুলো কিন্তু হ্যাঁ, ইকুয়ালি কিন্তু রং হতে থাকে তাহলে। কেন কি আমাদের টেন্ডেন্সি থাকে খুব একদম। তাড়াতাড়ি কমপ্লিট করার, তাই না? ফিরে এসে যে আবার চেক করব, সেটার জন্য ওই টাইম ম্যানেজমেন্ট, তার আগে টাইমের মধ্যে কোয়েশ্চেন মানে পুরো এক্সাম ফিনিশ করাটা চারটিখানি কথা না। কেন কি আমাদের জেনপাস ইউজি এক্সামিনেশনে কিন্তু টাইমটা প্রচন্ড একটা ফ্যাক্টর, যেটা কিন্তু হ্যাঁ, নিটের ক্ষেত্রে। কোয়েশ্চেন বেশি থাকে, টাইমটা অনেক কম। Yes, 115 marks, 100 questions in 90 minutes. Okay, let's ইয়েস come ম্যাম। to Rupain now. Rupain, তুমি বলো যে
তোমাদের ডাব্লিউবিজেই হোক বা তোমার জেনপাসই হোক, তুমি পার্টিকুলার কোনো স্ট্র্যাটেজি অবলম্বন করেছিলে এই পরীক্ষাটা দিতে যাওয়ার টাইমে, যে আমি এইটা আগে করবো, এইভাবে করব? হ্যাঁ, আমি মানে জেড পাসের জন্য পার্টিকুলারলি মানে আমার স্ট্র্যাটেজি ছিল যে প্রথমে বায়ো দিয়ে স্টার্ট করবো। বায়োর পরে লজিক্যাল রিজনিং এ যাবো, মানে এগুলো প্রচুর আচ্ছা। স্কোরিং পার্ট ছিল, প্রচুর কম টাইমে হয়ে যায়। হুম তারপরে আমি হুম। ইংলিশে যেতাম। তারপরে ফিজিক্স, কারণ ফিজিক্স স্ট্রং ছিল, কেমিস্ট্রি ছিল না। তারপরে লাস্টে কেমিস্ট্রি করতাম। কেমিস্ট্রিটা মানে লাস্টে একদম কনসেপ্ট ছিল, যেগুলো পারতাম ওইগুলোই করতাম, এরকম ব্যাপার ছিল। আর ওএমআর ফিলিং এ যেটা ছিল, আমি মানে পুরো পেপারটাকে করে নিতাম একদম, পুরো সব করে নিলাম, মানে পুরো একদম যত মার্কসের। এবার তারপরে আমি লাস্টে গিয়ে ওএমআরটা একটা মিনিমাম 30 মিনিটস এর মতন টাইম নিয়ে তারপর আমি সলভ করতে যেতাম। পুরো সলভ ও করে নিলাম, তারপর যে টাইম থাকলো সেখানে আমি ফিল আপ আবার নতুন করে যে কোশ্চেন গুলো থাকতো সেগুলো করতাম। আচ্ছা, তার মানে তুমি আগে কোয়েশ্চেন সলভ করে নিতে তারপরে তুমি ওএমআর শিট ফিল করেছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কিন্তু সেটাও তুমি টাইম ম্যানেজ করে, যে তুমি বলে 30 মিনিটস এর একটা তুমি টাইম রেখেছিলে, তার আগেই তুমি এগুলো ইয়ে করেছো। ওকে। তো দিস ইজ অলসো আগেন, তোমরা যদি খুব কনফিডেন্ট হও বা তোমরা যদি আহ, মানে সেলফ কনফিডেন্স এখানে ভাইটাল রোল প্লে করে, যে আমি তো এইটা পেরে যাবো বা এই টাইমের মধ্যে আমি করে ফেলতে পারবো, এই ভাবনাটাও তোমাকে কিন্তু প্রচুরত পুশ করবে। তো অনলি ইফ ইউ কনফিডেন্ট, অনলি ইফ ইউ ওয়েল প্র্যাকটিসড, যদি তুমি ভালো করে প্র্যাকটিস যদি করে ফেলতে পারো এটা, তাহলে কিন্তু তুমি এটাকে ডেফিনেটলি ট্রাই করতে। মাথায় রাখবে, টপার্সরা again they did their way and you have to do your own way, so figure it out and then uh, go on that path. ফারহা, তুমি বলো যে তুমি কি করতে, মানে তুমি ম্যাম কিভাবে এক্সামটা যেহেতু করেছো? 90 মিনিটস টাইম আর আমার সাবজেক্ট চারটে, তো আমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য 20 মিনিটস করে টাইম দিতাম। তো 20 মিনিটস করে টাইম দিয়ে যতটা হতে হতো তারপরে আমি নেক্সটটাই চলে যেতাম। এইভাবে পুরো পেপারটা কমপ্লিট করার পর তারপরে আমার কাছে 10 মিনিটস এক্সট্রা থাকতো, তখন রিভাইজ করার বা কারেকশন করার কিছু থাকলে তখন করতাম। আর প্রত্যেক প্রত্যেক 10টা কোশ্চেন করার পর আমি বড় ফিলিংটা করে ফেলতাম। তো আমি একবারে করার ইচ্ছে নিতাম না, 10টা করে কোশ্চেন করতাম আর 10টা করে ডবল ফিলিং, তো হয়ে যেত, দশটা সমস্যা করে হতো না। কোয়েশ্চেন, 10টা করে বাবল ফিলিং, তো আচ্ছা। ওকে। তো ফারহা, তুমি কি বাড়িতে তুমি কি ওয়েমার শিট ফিল করেছো, মানে প্র্যাকটিস করার জন্য? ম্যাম অ্যাকচুয়ালি আমি আম, হাওড়া খড়গপুর আলামী মিশনের স্টুডেন্ট। তো ওখানে আমাদের টাইম টু টাইম মক টেস্ট হতো, তো যা প্র্যাকটিস হওয়ার ওখানেই হয়ে গেছে। আচ্ছা, ওকে। শ্রেয়া, তুমি তুমি কি আগে ওএমআর শিট ফিল করার প্র্যাকটিস করেছো? হ্যাঁ ম্যাম, আগে এক্সামে ওয়েমার শিট ফিল আপ করেছি। মানে কয়টা করে প্র্যাকটিস করেছো, মানে এক্সামের আগে কয়টা ফিল করেছো? এক্সামের আগে সেরকম ভাবে আমি ফোনে যেহেতু মক টেস্ট দিতাম, তো ওখানে ওয়েমার কোনো ব্যাপার থাকতো না, ও বাকি আচ্ছা। এরকমই হয়ে যেত। ওয়েমার প্র্যাকটিস সেরকম করিনি। আচ্ছা, আর রূপায়ণ তুমি? আমি মানে লাস্ট 2 মাস যেটা 10 পাসের ছিল, মানে নিটের পরে যে পিরিয়ডটা, ওইখানে মিনিমাম আমি হ্যাঁ। 40টার উপরে ওএমআর ফিল আপ করেছিলাম এক্সাম দিয়ে দিয়ে। 40টা ওকে। কাইন্ড। 40টার মতন, আচ্ছা। অলরাইট। অলরাইট, আমরা এখানে অনেক কিছুই জানতে পারলাম, ওদের স্ট্র্যাটেজি, ওদের প্রিপারেশন, ওদের স্ট্রং সাবজেক্ট, ওরা কিভাবে অন্য সাবজেক্ট গুলো কোপ করেছে। এন্ড এবার আমরা একটা সেগমেন্টের দিকে এগিয়ে যাই, এটার নাম হচ্ছে দিস অর দ্যাট। ঠিক আছে, আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করব, সবার জন্যই আমি জিজ্ঞাসা করবো, অ্যান্ড তোমরা এক এক করে ওটার অ্যান্সার দেবে। ঠিক আছে? তো ফার্স্ট কোয়েশ্চেন আমার হচ্ছে যে গ্রুপ স্টাডি অর সোলো স্টাডি? শ্রেয়ার থেকে স্টার্ট করি, চলো। শ্রেয়া বল। ম্যাম আমি অলওয়েজ সোলো স্টাডি করেছি, তো আমি আচ্ছা। সোলো স্টাডি, গ্রুপ স্টাডিও অলওয়েজ অনেক ভালো হয়, কিন্তু আমি সোলো স্টাডি প্রেফার করবো। রূপায়ণ? হ্যাঁ, আমিও সোলো স্টাডি প্রেফার করবো, কারণ ওটা আচ্ছা, বেশি ভালো লাগে, স্টাডির জন্য বেশি বেনিফিশিয়াল ওটা। বেশি ইফেক্টিভ নাকি? হ্যাঁ। আর ফারহা, হোয়াট অ্যাবাউট ইউ? অলওয়েজ গ্রুপ স্টাডি, গ্রুপ স্টাডি হেল্প মি আ লট, মানে আচ্ছা, গ্রুপ স্টাডি। ওকে। আচ্ছা ফারহা, এবার তুমি বলো যে আর্লি মর্নিং, স্টাডিং আর্লি মর্নিং অর লেট নাইট? না ম্যাম, আই এম আ নাইট আউল। ওকে। I used to start at 9 a.m. and I sleep at 3 a.m. at late মানে night. 9 p.m. থেকে তুমি স্টার্ট করতে এন্ড 3 a.m. অব্দি তুমি কন্টিনিউ করতে। ওকে। হোয়াট এভার সুটস ইচ অফ ইউ দ্য বেস্ট। শ্রেয়া, হোয়াট অ্যাবাউট ইউ? ম্যাম আমার টাইম সকাল থেকে স্টার্ট হতো, আমি ডেইলি একটা টার্গেট ফিক্স করতাম, যতক্ষণে না কমপ্লিট হতো ততক্ষণ পড়া হতো।
আচ্ছা, তার মানে ওরকম পার্টিকুলার কোনো ব্যাপার নেই যে মর্নিং পার্সন বা নাইট না, পার্সন। রাত্রি 12টা লাস্ট, বেশি রাত জাগা হয়নি আমার। আচ্ছা, রূপাইন তোমার? হ্যাঁ, আমারও সকাল 6টা থেকে 12টার মধ্যে এই টাইমের মধ্যেই পড়তাম, মানে খুব রাত্রে অব্দি পড়িনি কোনোদিন। ওকে, অলরাইট। ওকে, রূপাইন বলো এবার তাহলে, হোয়াট উড ইউ প্রেফার, হ্যান্ড রিটেন নোটস অর ডিজিটাল নোটস? হ্যান্ড রিটেন নোটস। হ্যান্ড রিটেন নোটস, আচ্ছা। হ্যাঁ। শ্রেয়া? আমিও নিজের লেখা, অবভিয়াসলি হ্যান্ড রিটেন নোট। অ্যান্ড ফারহা? নিজের লেখা নোটস, নিজের বানানো নোটস, হ্যান্ড রিটেন নোটস, আচ্ছা। নিজের ওকে, লেখা। so now Farha, you tell me whether you would prefer multiple short breaks or you would prefer one long break. No, no, one long time. One long break, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তুমি যে টাইমটাতে পড়তে, তুমি রাত্রি 9টা থেকে সকাল মানে ভোর 3টে অবধি তুমি পড়তে, তাহলে এই হ্যাঁ, টাইমে? ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে রাত্রেবেলা আসলে ডিস্টারবেন্সটা কম, হ্যাঁ, হ্যাঁ। ডিস্টারবেন্স কম, আর সবকিছু অনেক কিছু সবকিছু একদম খুব স্তব্ধ থাকে, আর মানে খুব ভালো কনসেন্ট্রেশন পাওয়া যায় ওই সময়টা। আচ্ছা, ওকে, এই ওকে। জন্য আমি রাত্রেবেলা প্রেফার করি। আর ওই টাইমে তুমি মাল্টিপল শর্ট ব্রেকস, মানে তুমি একটা লং ব্রেক নিতে আবার তারপরে তুমি পড়তে, তুমি ওই ব্রেকটাতে কি করতে পারে, মানে ওই যে একটা ব্রেক নিচ্ছ সেটাতে কি করো? ব্রেক নেওয়ার মধ্যে একটু রিল্যাক্স হওয়া, যেটা পড়লাম সেটাকে রিভাইন্ড করা, সেটা রিভাইজ করা, আর এই আর কি। ব্রেকেও তুমি রিভিশনই করতে? হ্যাঁ, মানে খেলার সময় পড়াটা একটু ভালো হয়। ঠিক আছে, আচ্ছা, আমি তো হস্টেলে থাকতাম, তো বন্ধু বান্ধবীরা থাকতো, তো ওদেরকে আচ্ছা, কথায় কথায় কোশ্চেন আস্ক করা, ওকে, ওকে। এই আর কি। আচ্ছা, তাই জন্য তোমার ক্ষেত্রে গ্রুপ স্টাডিটা বেশি এফেক্টিভ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওকে, উই গট ইউ। শ্রেয়া, তুমি বলো, মাল্টিপল শর্ট ব্রেকস নাকি ওয়ান লং ব্রেক? না, আমার তো মাল্টিপল শর্ট ব্রেকই হতো। আচ্ছা, আচ্ছা, ওটাতে আমি টানা পড়তাম না, মাঝে মাঝে একটু ব্রেক নিতাম, তার মধ্যে সবকিছু ইনক্লুডেড থাকতো, খাওয়া দাওয়া, কোনো কিছু ডাউটটা থাকলো ওটাকে একটু ফোনে বা কোথাও সার্চ করে কাউকে জিজ্ঞাসা করে ওগুলো ক্লিয়ার করা। মাল্টিপল শর্ট ব্রেক আমি প্রেফার করবো। আচ্ছা। শ্রেয়া, টেল মি যে দিস ডিউরিং দিস প্রিপারেশন অর যত তোমাদের পরীক্ষা কাছে আসছিল, তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলে বা তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করতে ফর ইউর রিফ্রেশমেন্ট? সোশ্যাল মিডিয়া বলতে আমি ইউটিউব দেখতাম আর ইনস্টাগ্রাম একটু একটু ঘেটেছি। আর সব থেকে বড় ব্যাপার, পরীক্ষার একদিন আগে আমার বিশাল হয়েছিল। তুমি কি বললে পরীক্ষার আগের দিন কি হয়েছিল? হ্যাঁ, পরীক্ষা 30 তারিখে ছিল। আর টেনশনের জন্য হতে পারে আর খাবার দাবার প্রবলেমের জন্য হতে পারে আমার শরীরটা খারাপ করে যায়। ওকে, তো আচ্ছা, এই জন্য হয়েছিল। বাট আমি যখন পড়াশোনা করতাম তখন টানা পড়তাম, মানে একদম টানা পড়া হতো না, তো একদম লং ব্রেকও হতো না নেওয়া, মাঝে মাঝে ছোট ছোট ব্রেক নিতাম। ওখানেই খাওয়া দাওয়া সবকিছু, কোনো কিছু যদি ডাউট থাকতো ছোট্ট খাট্টো ওগুলো ক্লিয়ার করা এসবই হতো। আচ্ছা। নাহলে লেটস কাম টু রূপাইন। রূপাইন, তুমি বলো এবার যে মাল্টিপল শর্ট ব্রেকস নাকি লং ব্রেক? মাল্টিপল শর্ট ব্রেক প্রেফার করি, মানে 45 মিনিট পড়তাম আর বাকি 15 মিনিট আমি রেস্ট নিতাম, এরকম ছিল আচ্ছা। ব্যাপারটা, মানে পার আওয়ার And এরকম how would ভাবে। you refresh your mind throughout the preparation? আমি মানে জল খেতাম, মানে ওই 1 ঘন্টার মধ্যে, মানে যে 15 মিনিট যেটা ব্রেক নিতাম ওইখানে আমি জল খেতাম, বা আমার কাছে একটা ছোট বল ছিল, তো সামনে দেয়াল ছিল, তো দেয়ালের মধ্যে বলিং প্র্যাকটিস করে নিতাম মাঝে সাঝে, আচ্ছা, এরকম ভাবে মানে ওকে, একটুখানি এক্সারসাইজও হয়ে যেত কাইন্ড অফ, এরকম ভাবে আচ্ছা। করতাম। তুমি কি বাইরে খেলতে বা ছেলেদের একটা থাকে আর কি অনেক সময় যে ওরা খেলাধুলা পছন্দ করে, ফুটবল, হ্যাঁ, ক্রিকেট এইসব, তো তুমি কি সেগুলো কি করতে নাকি? হ্যাঁ, আমি মানে সব রকম কোর্সই খেলতাম। মেইনলি আচ্ছা, আমি মানে ক্রিকেট ক্রিকেট খেলতাম, ক্রিকেটের লেফট আর্ম ফাস্ট বলার, বা হাতে বল করি। ওকে, আর ক্যারাটে করতাম, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট আছে, মানে এই দুটো জিনিস আমি মেনলি করতাম। আর তাছাড়া বাস্কেটবল, ফুটবল বা টেবিল টেনিস, চেস সব খেলে আমি খেলতাম। তো এক্সট্রা আচ্ছা, কারিকুলার এক্সট্রা কারিকুলার সবকিছু আমি করতাম রেগুলারলি ওকে। কাইন্ড অফ। তো সেগুলো কি তুমি ভাবো মানে প্রত্যেকদিন যেভাবে পড়ছো সেইভাবে ভাবো সব সময় কি তুমি পড়তে, নাকি এই যে ব্রেকস ছাড়া তুমি এগুলো মাঝে মাঝে এগুলো একটু করতে? স্কুলে যেতাম, স্কুলে মেনলি অনেক সময় খেলার টাইম থাকতো, তো তখন খেলে নিতাম। তখনই খেলে আর নিতে? বাকি এমনি,
হ্যাঁ তখনই খেলে নিতাম। আমার মায়ের সাথে এমনি স্যাটারডে সানডে ছুটি থাকলে তখন বিকেল বেলার দিকে বা সকাল বেলার দিকে মেনলি, ওই হুম সকাল হুম হুম 6টা 7টার সময় তখন খেলতে চলে যেতাম, একটুখানি 2-3 ঘন্টা খেলে বাড়ি চলে আসতাম, এরকম ছিল। আচ্ছা, Rufine, tell me whether you would choose dedication or consistency. কনসিস্টেন্সি, রেগুলারলি পড়াশোনা করা। আচ্ছা, তো শ্রেয়া, what about you? মানে ম্যাম কনসিস্টেন্সি চাই। consistency. ফারহা? Yes, ma'am. both ম্যাম, ডেডিকেশন দরকার আর কনসিস্টেন্সি তো খুবই দরকার। আচ্ছা, ওকে, all right. So, the audience, we have come near the end of the podcast. তোমরা জানতে পেরেছো নিশ্চয়ই যে ওদের কিভাবে ওরা কি করেছে, কিভাবে স্টেপ বাই স্টেপ ওদের প্রিপারেশনটা তোমরা হয়তো বুঝতে পেরেছো। এবার আমরা লাস্ট সেগমেন্টে আসি, যেখানে তোমরা বেসিক্যালি তোমরা তিনজন আমাদের যে 2025 যে স্টুডেন্টসরা যারা প্রিপেয়ার করতে যাচ্ছে, প্রিপেয়ার করছে, দিনরাত লেগে যাচ্ছে, খাটছে খুব, তো তাদেরকে তোমরা এমন তিনটে ইউজফুল টিপ দাও যেটা ওদের অ্যাডাপ্ট করা বা ওরা যাতে অবশ্যই কাজটা করে। লেটস স্টার্ট উইথ রূপায়ণ। আমি বললো প্রথমত একদম কনসিস্টেন্টলি পড়াশোনা করতে, মানে রেগুলারলি মিনিমাম একটা টাইম, মানে মিনিমাম, মানে যদি প্রেশার থাকো তো মিনিমাম অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা রেগুলারলি, আর যদি প্রপার হও তবে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা মিনিমাম পড়া উচিত। তাহলে ফার্স্ট আচ্ছা। পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো কেমিস্ট্রি আর বায়োলজির জন্য পার্টিকুলারলি এনসিআরটি ওরিয়েন্টেড পড়াশোনাই করতে হবে। আর হুম। ফিজিক্সের জন্য পুরো কনসেপ্টটা ভালো করে বুঝে নিয়ে ওর উপরে মাল্টিপল কোশ্চেন যত করা যায় তত ভালো কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আর 3 নম্বর পয়েন্ট হলো যে যত পারা যায় তত মক টেস্ট দিতে হবে রেগুলারলি, আচ্ছা, রেগুলারলি না হলে মিনিমাম উইকে একটা করে মক টেস্ট। আর যত এক্সাম কাছাকাছি আসবে তত মিনিমাম একদিনে 1 থেকে 2টো মক টেস্ট দিলেও ভালো হয় তখন ক্লাসের দিকে, এইটাই। ওকে। তোমাদের স্টুডেন্টদের মধ্যে যাদের যাদের এখনো কোয়েশ্চেন আছে যে আমরা এনসিআরটি ফলো করব কি না, তোমরা ডেফিনেটলি এনসিআরটি ফলো করবে। ঠিক আছে, রূপায়ণও বললো এরকম, আগেও কিন্তু প্রচুর প্রপোজরা বলেছে এনসিআরটি, তারা কিন্তু এনসিআরটি পড়েছে, ফলো করেছে। আর এনসিআরটি পড়া মানে কিন্তু পুরোটা কভার হওয়া। এছাড়া তোমরা একটা জিনিস বুঝবে যে কোনো একটা কোয়েশ্চেন, রূপায়ণ, আই ডোন্ট নো ইউ উড হোয়াট আর ইউর ভিউজ অন দিস, বাট হোয়াট আই থিঙ্ক ইজ কি প্রত্যেকটা কোয়েশ্চেনকে অ্যাপ্রোচ করা জন্য একটা ওয়ে আছে, ঠিক আছে, একটা পদ্ধতি আছে যেটা আমরা ইউজ করি, যেটা এই টাইপের কোয়েশ্চেন, ওই টাইপের কোয়েশ্চেন, পার্টিকুলার টাইপের কোয়েশ্চেনকে আমরা অ্যাটেম্প্ট করার জন্য একটা অ্যাপ্রোচ ইউজ করি। সেটার জন্য কিন্তু তোমাদের প্রথমে টপিকটা ভালো করে পড়ে নেওয়া হতে লাগবে, অ্যান্ড দেন কামস দ্য রোল অফ দ্য টিচার, যে তোমাকে ইজিয়েস্ট ওয়ে বলবে যে এইভাবে অ্যাপ্রোচ করো। তুমি নিজে সেলফ স্টাডি করে নিশ্চয়ই হয়তো খুঁজে বের করতে পারবে, বাট এখানে যদি একটা টিচার থেকে যায় তাহলে এই যে প্রবলেমটা আর তোমার যে সলভিং, এই ব্যাপারটা, এই দুজনের মাঝে যখন টিচার চলে আসে তখন ইট বিকামস ইজিয়ার অ্যান্ড টাইম সেভিং, যে তোমাকে বেশি খাটতে হচ্ছে না, সেই টিচারই তোমাকে বলে দেবে যে এইটা এইভাবে তোমরা করো, তাই না? হ্যাঁ ম্যাম। ওকে, শ্রেয়া, তুমি বলো, তিনটে টিপস দাও আমাদের 2025 স্টুডেন্টদের জন্য। ডে ওয়ান থেকে ওদের মানে সবাইকেই ঠিকঠাক থাকতে হবে, ঠিক করে নিতে হবে যে কি জন্য পড়াশোনাটা করছি। সবকিছুই হবে, আর সেলফ স্টাডি তো করতেই হবে। আর প্রপার একটা মানে যেখান থেকে পড়বে হয় কোচিং নাহলে সেলফ স্টাডি পুরোপুরি মেনটেন করা উচিত। আর আমি ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশটাকেই প্রেফার করব, কারণ এবছর কোয়েশ্চেনে কেমিস্ট্রিতে একটু ইংলিশ হুম। আর বাংলার মধ্যে একটা ডিবেট হয়ে গেছিল। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। ল্যাঙ্গুয়েজ হিসাবে যদি ইংলিশটা প্রেফার করে তো অনেক বেশি ভালো হয়। আর বাকি কনসিস্টেন্ট থাকতেই হবে, কারণ একদিন পড়লো বাকি দুদিন পড়লো না, আর ওরকম করলে তো হবে না। হুম হুম কনসিস্টেন্সি থাকতে হবে। হুম হুম, এক্স্যাক্টলি। এই জন্যই, এই পার্টিকুলার রিজনটার জন্যই, মানে বাংলায় ছিল হয়তো কোনটা নয় আর ইংলিশ ছিল উইচ ইজ। হ্যাঁ। তো হ্যাঁ, তখন হ্যাঁ। ডাব্লিউবিজিই বোর্ড থেকে এটা বলে দিয়েছিল যে ইংলিশটাকেই আমরা একদম সঠিক ধরবো। তো এইবার সেটাকে হুম। মাথায় রেখেও কিন্তু আমরা মক টেস্ট গুলো যতগুলো আমরা প্রোভাইড করছি আমাদের ব্যাচে আর কি, মানে যেটা হচ্ছে আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ বলো বা আগেও যে ব্যাচ গুলো হচ্ছে সেগুলোর মধ্যে ভাবো আমরা কমপ্লিটলি যে মক টেস্টে রেখেছি সেটা ইংলিশেই রেখেছি। ঠিক আছে, আর বিপিপিতেও যে তোমাদের কোয়েশ্চেন্স গুলো আমরা দেবো ডেইলি বা প্র্যাকটিস পেপার্স গুলোতে তোমরা যে কোয়েশ্চেন্স গুলো করবে সেটা তোমাদের ইংলিশ। অনেক বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য হয়তো একটু প্রবলেমেটিক হতে পারে, বাট এটা কি, এটা ভালো নয় যে তুমি প্রথম থেকে ইংলিশে অল্প 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 করে শিখে তারপর তুমি আস্তে আস্তে
সেই ব্যাপারটাকে তুমি একটা গ্রিপ তৈরি করে নাও, কেন কি ফার্দার যে তোমাদের হায়ার এডুকেশন থাকবে সেটা কিন্তু ডেফিনেটলি তোমরা ইংলিশেই পড়বে। কি রূপায়ণ, তুমি তো অলরেডি কলেজে ভর্তি হয়ে গেছো তাই না? তো তুমি হ্যাঁ, কলেজে যেহেতু পড়ছো সেটা তুমি নিশ্চয়ই ইংলিশেই পড়াশোনা করছো নাকি বাংলায় করছো? ইংলিশে করছি, আমি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট প্রথম দিয়ে, একদম স্টার্টিং দিয়ে। ওয়েস্ট এক্স্যাক্টলি। বেঙ্গল বোর্ড কিন্তু ইংলিশ মিডিয়াম। ইংলিশ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বাট ইংলিশ মিডিয়াম, এক্স্যাক্টলি। তো হতে পারে এবার প্রত্যেকে হয়তো তোমরা ইংলিশ মিডিয়াম থেকে নাও হতে পারো, সেটা স্বাভাবিক, ওকে। কিন্তু তুমি যদি এখন থেকে প্র্যাকটিস না করো, এই যে এখন থেকে প্র্যাকটিস করা বা না করাটা কিন্তু তোমার হাতে। ইউ হ্যাভ টু চুজ কি তুমি ইংলিশে প্র্যাকটিস করবে। একটু প্রবলেম হবে প্রথমে, টার্মস গুলো হয়তো তোমার একটু খটোমাটো লাগতে পারে, বা তোমার তুমি অভ্যস্ত না তাই জন্য তোমার একটু আনকমফোর্টেবল হতে পারো, বা তুমি একেবারে অ্যাপ্রোচ করতে পারছো না, সেটাও হতে পারে। বাট উইথ টাইম, যেরকম প্রত্যেকেই বললো যে কনসিস্টেন্সি ইজ ইম্পর্টেন্ট, কনসিস্টেন্সি তুমি যদি ধরে রাখো, তুমি যদি প্রত্যেকদিন ওই একটা জিনিসকে কনস্ট্যান্টলি হিট করো, ডেফিনেটলি সেটা আহত করতে পারে। লেটস গো টু ফারহা নাও। ফারহা, তুমি আমাদেরকে বলো কিছু 3টে টিপস যেটা 2025 অ্যাসপিরেন্টসদের ফলো করা উচিত। ম্যাম আমি বলবো প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেকদিন করতে হবে। ব্যাকলগ যদি হতে শুরু করে তো ওটা পরপর বাড়তেই থাকবে। তো প্রত্যেক দিনের ভেরি গুড পড়াটা পয়েন্ট। প্রত্যেকদিনের পড়াটা প্রতিদিন করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আর সবকিছু উপর উপর না করে যদি একটু ভিতরে গিয়ে সেই কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করে নেওয়া যায়, সেটা বায়োলজি হোক কিংবা কেমিস্ট্রি হোক কিংবা ফিজিক্স, তো সেটা বেশি বেটার হবে। তাহলে মানে ভিতরের যে এমসিকিউ কোশ্চেন গুলো যেগুলো কনসেপ্টুয়াল হয় সেগুলো তো আর কোনো প্রবলেম হবে না। হুম হুম। তো এটা আর কনসিস্টেন্ট তো হতেই হবে। অ্যাটলিস্ট রোজ 3 ঘন্টার জন্য হলেও 3টে সাবজেক্ট পড়ে দেখতে হবে। আচ্ছা, okay. So that was it. 2025 aspirants. I hope you're enough motivated and inspired by these aspirants. Uh, আশা করি তোমরা এটাকে খুব ভালো মতন অ্যানালাইজ করছো। আরো পডকাস্ট যারা আছে যেগুলো আমরা আনাদার টপার্স টকে আমরা যেটা আমরা করে এসেছি সেটা হয়তো তোমরা দেখেছো। অ্যান্ড সাম আপ রেডি করো, একটা জিস্ট রেডি করো যেখানে তোমার যেই পয়েন্টস গুলো তোমার মনে হচ্ছে যে আমার যেই ক্যারেক্টারিস্টিক সেটার সঙ্গে এইটা যাবে, তো ওটাকে অ্যাডপ্ট করো। অ্যান্ড বেসিক যেগুলো ইম্পর্টেন্ট, ওকে কনসিস্টেন্সি মেনটেন করতেই হবে, মক টেস্ট দিতেই হবে, প্র্যাকটিস করতেই হবে। যে এগুলো যেগুলো টু ডু লিস্ট আছে যেটা ম্যান্ডেটারি, সেটা তোমরা অবশ্যই সেগুলোতে কিন্তু ফোকাস করো, এখনো টাইম আছে। তোমরা কিন্তু ডেফিনেটলি 2025-এ কিন্তু টপ স্টকে তোমাদেরকে যদি আমরা দেখতে পারি, সেইটা তোমরা কিন্তু অবশ্যই এই প্র্যাকটিস করা তোমরা স্টার্ট করো। So that was it. Thank you so much for coming and for the interview also. Thank you so much and all the best to all three of you. তোমরা যদি তোমাদের ক্যারিয়ারে প্রচন্ড ভালো করো and যতখানি যেতে চাও তার থেকেও যেন খুব ভালো মতন তার থেকে আগে যেন তোমরা পৌঁছাতে পারো। Our best wishes are with you. থ্যাংক So ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। welcome. So that was it. I hope all of you liked the podcast. Hit the like button if you liked it, and if you have not subscribed our channel, then please subscribe because এখানে আরো জেনপাস ইউজি রিলেটেড কন্টেন্ট, রূপায়ণ যেরকম বললো যেরকম কি WBJE গিয়েছিল, WBJE এর কন্টেন্টও কিন্তু উইল প্রোভাইড দেয়ার। For that, just subscribe and hit the bell icon so that you can never miss an update. And I'll see you with another video in another topic talk. Bye bye.